দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ অনুষ্ঠানে। গোটা আয়োজন জুড়ে আপনাদের সাথে থাকবো আমি মোস্তফা কামাল স্বপন। আজকে যে বিষয়ে আমরা কথা বলতে চাই সেটি হচ্ছে তড়িৎ ১০০। নামটা কেন? গতকালকের আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, দীর্ঘ ভাষণ দিয়েছেন। সেই ভাষণে তিনি দেশের সংস্কার, নির্বাচন ব্যবস্থা, গণতন্ত্র, বিনিয়োগ, বৈদেশিক সাহায্য সহযোগিতা, নানা বিষয়ে কথা বলেছেন। দ্রব্যমূল্যের কথা এসেছে, অর্থনীতির বিষয়ে কথা এসেছে। এই ১০০তম দিন উপলক্ষে তিনি যে ভাষণ দিয়েছেন সেই ভাষণ নিয়ে আমরা কিছুটা মূল্যায়ন করার চেষ্টা করব, সমালোচনা হবে, আলোচনা হবে। আর আমার সাথে স্টুডিওতে এই বিষয়ে কথা বলার জন্য রয়েছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল, আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, সাবেক সংসদ সদস্য, এবং আব্দুল হান্নান মাসউদ, মুখ্য সংগঠক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তিনজনকে আজকে আমার এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি একটু মাসুদ কামালকে দিয়ে শুরু করতে চাই। সেটি হচ্ছে যে ছোট করে বলবেন, আজকে অনেক কথা রয়েছে আমার। সেটি হচ্ছে যে এই ১০০তম দিন আমরা পার করলাম, ডক্টর মোহাম্মদ ইউনূস গতকালকে ভাষণ দিয়েছেন, একটু মূল্যায়ন করবেন। শুরুতেই মূল্যায়ন দিয়ে আমরা আলোচনা শুরু করি। মূল্যায়ন করবো তো ছোট করে? জি না, আরো কথা বলার সুযোগ আপনি পাবেন। আচ্ছা ঠিক আছে। তো একটা জিনিস হলো কি, ১০০ দিন তো আসলে মোটামুটি একদম খুব বেশি দিন না। আচ্ছা, আবার একদম কমও না। কারণ যদি কমই হতো তাহলে মূল্যায়নটা হতো কেন? উনি বা ১০০ দিন উপলক্ষে ভাষণ দিলেন কেন? কারণ এটাকে উনিও মনে করেছেন যে ১০০ দিনের মাথায় এসে আমার বলা উচিত আমি কি করলাম, কি করলাম না, কি পারলাম, কি পারলাম না, অথবা কি করতে চেয়েছিলাম, কি করতে পারলাম না, এগুলো। তো সেগুলো উনি কি করতে চেয়েছিলেন, কি করতে পারেননি, এই ধরনের কোনো কথা ওনার কাছ থেকে পাইনি। উনি যেটা বেসিক যে কথাটা বলেছেন, যেটা নাকি একদম মোদ্দা কথা, অনেকে বলে, আমিও বলি যে খুব স্পষ্ট করে কিছু বলেননি। তবে একটা কথা উনি বলেছেন যে উনি সংস্কারটা আগে করবেন, তারপরে নির্বাচনটা করবেন, এবং সংস্কারটা জনগণ যখন চাইবে, জনগণ এবং আপনার রাজনৈতিক দলগুলো, তখন উনি বুঝবেন যে সংস্কারটা হয়েছে, এবং তারপর উনি একটা নির্বাচন দিবেন। এবং উনি একটা অন্তর্বর্তীকালীন সরকার উনি নিজে থাকতে আসেননি, অন্যদের হাতে তুলে দিতে চেয়েছেন। আর এই ১০০ দিনে উনি কী কী করেছেন, কী কী করবেন, এগুলো একটা ফিরিস্তি দিয়েছেন। উনি তো খুব গুছিয়ে কথা বলেন, এবং ওনার ড্রাফটিংও খুব অসাধারণ ড্রাফটিং হয়। তো সে কারণে এখান থেকে আর মানে তেমন কিছু বলার নেই, আশাবাদী হওয়া ছাড়া। আমি আশাবাদী ওনাকে নিয়ে এখন পর্যন্ত। আচ্ছা, ব্যারিস্টার রুমিন ফারহানা, একটু যদি বলেন যে আজকে আজারবাইজানে তিনি আগে সম্ভবত ইন্টারভিউটা দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আল জাজিরা টেলিভিশনকে জানিয়েছেন যে নির্বাচিত সরকার সাধারণত ৫ বছর থাকে, কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তী সরকার ৫ বছর থাকবে না, কম থাকবে, ৪ বছরের কথা তিনি বলেছেন, ৪ বছর। কিন্তু তিনি থাকবেন কি থাকবেন না, মানে তিনি থাকবেন কি না এই বিষয়টা পরিষ্কার না, যে অন্তর্বর্তী সরকার সাধারণত ৪ বছর হতে পারে। তো এটা নিয়ে আজকে গণমাধ্যমে যে কথা এসেছে সেটাকে ওনার যে প্রেস সচিব আছেন তিনি বলেছেন যে এটা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। সেই জায়গাটায় সেটা একটু পরিষ্কার করবেন। সেই সাথে সংস্কারের কথাটা যেহেতু এসেই গেল, সংস্কার নিয়ে আমরা বেশি কথা শুনছি বিএনপির পক্ষ থেকে। সংস্কার নাকি নির্বাচন, সংস্কার করে কি নির্বাচনে যাব, নাকি নির্বাচনের আগে সংস্কার করবো, এটা নিয়ে তো যথেষ্ট আলোচনা হয়েছে। আপনারা যতটা চাচ্ছেন, আপনারা যেটা দেখছি গত ৩ মাস ধরে গণমাধ্যমে, নির্বাচনটাকে আপনারা বেশি গুরুত্ব দিতে চাচ্ছেন, সেই জায়গাটা কেন, মানে সংস্কারটা আগে নয় কেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওনার যে ইন্টারভিউটার কথা আপনি বলছেন আল জাজিরা, সেটা আমি দেখেছি, এবং সেখানে উনি বলেছেন যে ৪ বছর হয় একটা নির্বাচিত সরকারের মেয়াদ, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ তার চেয়ে নিশ্চয়ই কম হওয়া উচিত, এবং বেশ কম হবে বলেই তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। তবে একই সঙ্গে এটাও খুব স্পষ্ট ওনার বক্তব্য থেকে যে উনি চাচ্ছেন সংস্কারটাও করতে, এবং সংস্কারের ব্যাপারে আসলে কোন কোন ক্ষেত্রে কি কি সংস্কার কোন সময়ের মধ্যে উনি করতে চাইছেন, এটা যদি উনি ওনার ১০০ দিনের বক্তব্যে আরও একটু স্পষ্ট করতেন, তাহলে রাজনৈতিক দলগুলোর মধ্যে যেই নানান রকম আলাপ আলোচনা চলছে, আপনি আমাকে প্রশ্ন করছেন, আমি উত্তর দিচ্ছি, এই প্রশ্নগুলো আসলে আরও সহজ হতো, আরও ক্লিয়ারলি আমরা সকলেই বুঝতে পারতাম যে আমরা আসলে কোন পথে যাত্রা শুরু করেছি। আমরা নির্বাচনের পথে যাত্রা শুরু করেছি, এটা কিন্তু আমাদের চিফ অ্যাডভাইজার নিজেই স্বীকার করেছেন, চালু হয়ে গেছে। নির্বাচন কমিশন গঠিত হবে কয়েকদিনের মধ্যেই। নির্বাচন কমিশন বিষয়ক যেই কমিটি গঠন করা হয়েছে, যে কমিশন গঠন করা হয়েছে নির্বাচন সংস্কার বিষয়ে, যে কমিশন গঠন করা হয়েছে, তারাও ৩১শে ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে তাদের রিপোর্ট পেশ করবেন। তারা কি কি সংস্কার চান আমরা দেখব, এবং রাজনৈতিক দলগুলোর কাছ থেকেও কিন্তু প্রস্তাব চাওয়া হয়েছে। বিশেষ করে সংবিধান সংশোধন কমিটি, নির্বাচন কমিশন সংক্রান্ত যে কমিটিগুলো আছে, তারা কিন্তু বড় বড় রাজনৈতিক দলগুলোর কাছেও
তাদের রোড ম্যাপ বা তারা কি ভাবছে সংস্কার নিয়ে সেটিও জানতে চেয়েছে। সো আমি মনে করি যে এক ধরনের আলাপ আলোচনার মধ্য দিয়েই কিন্তু বিষয়টি এগোচ্ছে। তারপরেও কিছু জায়গায় তো অস্পষ্টতা থেকেই যায় এবং সেই অস্পষ্টতা আমার মনে হয় সময়ের সঙ্গে সঙ্গেই পরিষ্কার হওয়া ছাড়া আর দ্বিতীয় কোনো উপায় নেই। বলেছেন যদি রাজনৈতিক দলগুলো না চায় তাহলে নির্বাচন আগেও হতে পারে। হ্যাঁ, ডেফিনেটলি। মানে এখন দেখুন 31শে ডিসেম্বরের পরে তিনি আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই অন্তর্বর্তীকালীন সরকার বসবে। সেখানে রাজনৈতিক দলগুলো যা মনে করে, যেভাবে তারা চায় সেভাবে নিশ্চয়ই তারা তাদের মতামত প্রকাশ করবে। তবে আজকে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের একটা দীর্ঘ ইন্টারভিউ এসছে ডেইলি স্টারে। সেই ইন্টারভিউটা দেখলে আসলে বিএনপি দল হিসেবে কি ভাবছে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোরও কার কি মানে অবস্থা এবং অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা ব্যর্থতা, তাদের কাছে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর কি প্রত্যাশা, নির্বাচন এবং সংবিধান সংস্কার নিয়ে বিএনপি কি ভাবছে, এই বিষয়গুলো কিন্তু খুব পরিষ্কার হয়ে যায়। সংবিধান সংশোধন করা নিয়েও যেহেতু ব্যাপক আলোচনা হচ্ছে, আমি একটা কথায় দিয়েই শেষ করি। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, নির্বাচিত সরকার ছাড়া জনগণের ম্যান্ডেট আছে সংবিধান সংস্কার করবার, সংবিধান পরিবর্তন করবার, পরিমার্জন করবার। এই ম্যান্ডেটটা আসলে কোথা থেকে আসলো? এক। দুই হচ্ছে, যদি সংবিধান আবার নতুন করে লিখবার প্রশ্ন আসে, যেটা একটা ছোট্ট গ্রুপ অফ পিপল অনেকে বলছেন, তাহলে তো আসলে নতুন করে আবার গণপরিষদের জন্য নির্বাচন করে, গণপরিষদ গঠন করে তাদেরকে সংবিধান সংশোধন বা লিখনের ম্যান্ডেট দিয়ে আবার একটা নির্বাচনের দিকেই যেতে হয়। অ্যাটর্নি জেনারেল তো বলেছে যে এই সরকার এই সংবিধান সংশোধন করতে পারবে কিনা সেটা আরো খতিয়ে দেখা হবে। কনফার্ম কিছু বলেন না। আমি যেহেতু দলের মহাসচিব, আমাদের যেই বক্তব্য দিয়েছেন সেটি আমাদের দলের স্ট্যান্ড। অ্যাটর্নি জেনারেল তো রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল, তিনি তার বক্তব্য তার মতন করে নিশ্চয়ই দেবেন, কিন্তু বিএনপি একটা দল হিসেবে যা বলবে অ্যাটর্নি জেনারেল সেই কথার ইকো হবে, এটা যেন না হয়। আমরা অতীতে দেখেছি অ্যাটর্নি জেনারেলগুলো রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল না হয়ে বিশেষ দলের অ্যাটর্নি জেনারেল হয়েছে। তো এই জায়গাটাতে আমি মনে করি যে অ্যাটর্নি জেনারেল যদি বিএনপির কথার প্রতিধ্বনি না করে, সেটা বরং অনেক বেশি ভালো দৃষ্টান্ত দেখাবে। একটু কথা বলতে চাই আব্দুল হান্নান মাসুদ আপনার সঙ্গে। সেটি হচ্ছে আজকে বোধহয় আপনি সিলেটে গিয়েছিলেন, সেখানে আপনাদের একটা প্রোগ্রাম ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। আপনাদের ওখান থেকে একটা বক্তব্য এসেছে যে অনেকেই মানে জনমুখী না হয়ে ক্ষমতামুখী হচ্ছেন, এবং আপনার একটা বক্তব্য ছিল যে দেশ পরিচালনা করতে তরুণদের যে অগ্রাধিকার, তরুণদেরকেই আগে রাখতে হবে এবং দেশ শাসন করার ক্ষেত্রে তরুণরাই স্বপ্ন দেখবে। হ্যাঁ, তো প্রশ্ন হচ্ছে যে মানে তরুণরা ছাড়া অন্যরা কেন ওই স্বপ্ন দেখবে না? আমি যদি বলে আমি ভাত খাবো, কিন্তু তাই বলে যে অন্যের ভাত খাওয়ার অধিকার আমি কেড়ে নিচ্ছি, সেটা তো না। এখন বিষয়টা হচ্ছে আমরা বলেছি যে হচ্ছে সেখানে যে হচ্ছে তরুণরাই তাদের অভিভাবকদের পরামর্শ নিয়ে, যেভাবে 5ই আগস্টের আগ পর্যন্ত অভিভাবকরা পরামর্শ দিয়েছেন, পাশে থেকেছেন, ঠিক একইভাবে তরুণ সমাজ আশা করে যে তাদের অভিভাবকরা, তাদের অগ্রজরা তাদের পাশে থাকবেন আগামী দেশ সংস্কারে, আগামী দেশের নেতৃত্বে। কারণ হচ্ছে আমরা দেখেছি যে হচ্ছে 1952 থেকে শুরু করে সালাম জব্বার, রফিক বরকত 1952 সালে জীবন দিয়েছে, কিন্তু 1954 সালের যুক্তফ্রন্টে তেমন একটা তরুণদের প্রতিনিধিত্ব ছিল না। আবার 1969 গণ অভ্যুত্থানে সেই তরুণরাই জীবন দিয়েছে, কিন্তু হচ্ছে আপনার 70-এর নির্বাচনে তরুণদের অংশগ্রহণ খুব কমই ছিল। 71-এর মুক্তিযুদ্ধে তরুণদের জীবনহানির ঘটনা সবচাইতে বেশি। সেই 71-এর মুক্তিযুদ্ধের পরে 72-এ যেই সংসদ গঠিত হয়েছে, সেই সংসদে তরুণদের সংখ্যা খুবই কম ছিল। একইভাবে 90-এর গণ অভ্যুত্থানে তরুণরাই নেতৃত্ব দিয়েছে, কিন্তু পরবর্তী গভর্নমেন্টের ইস্ট থেকে গিয়ে তরুণরা অংশ পায়নি। যার কারণে আমরা মনে করি যারা হচ্ছে গণ অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দেয়, জীবন বাজি রাখে, তারা যখন হচ্ছে দেশের শাসনভার পায় না, যখন হচ্ছে নেতৃত্বে আসতে না পারে, যখন তারা হচ্ছে অগ্রজদের কাছে হেরে যায়, অগ্রজদের রাজনীতির কাছে, তখন হচ্ছে কি দেশটা পিছিয়ে যায় এবং যেই উদ্দেশ্যে অভ্যুত্থানটা ঘটে, যে উদ্দেশ্যে বিপ্লবটা ঘটে, সেই উদ্দেশ্যটা ব্যর্থ হয়, যেটা আপনি বলেছেন মানে তরুণরা দেশ শাসনের, তরুণদেরকে বাদ দিয়ে দেশ শাসনের যে স্বপ্ন যারা দেখছেন তারা যেন ওই স্বপ্ন না দেখেন। জি, এই বিষয়টা একদম স্পষ্ট করে বলতে চাচ্ছি। এতদিন সেই বাংলাদেশে 1857 সাল থেকে আমরা হিসাব করলে, যখন বাংলাদেশে এই জায়গা থেকে প্রথম ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ হয়, সশস্ত্র সংগ্রাম হয়, সেখান থেকে শুরু করে আজকে 2024 সাল পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে নেতৃত্বের জায়গা থেকে, অভ্যুত্থানের জায়গা থেকে, লড়াইয়ের জায়গা থেকে তরুণদের অগ্রগণ্য ভূমিকা ছিল। কিন্তু পরবর্তী দেশ শাসনের ক্ষেত্রে বা হচ্ছে দেশের কাঠামোগত সংস্কারের ক্ষেত্রে তরুণদের অংশগ্রহণ একেবারেই
নাই করে দেওয়া হয়েছে বলতে গেলে, যার কারণে হচ্ছে দেশের কখনো সংস্কার হয় নাই, দেশের কখনো উন্নয়ন হয় নাই। কিছু মানুষের ভাগ্যের বদল হয়েছে ঠিকই, যারা হচ্ছে রাজনীতি করেন এবং ক্ষমতার কাছাকাছি যান, কিন্তু দেশের যাদের দিকে তাকিয়ে দেশের কৃষক, খেটে খাওয়া মজুর, রিক্সা চালকরা রাজপথে নামে, তাদের হাতে ক্ষমতা না যাওয়ার কারণে, তাদের অংশীদারিত্ব না থাকার কারণে ওই সকল মানুষরাও নিষ্পেষিত হয়, শোষিত হয়। তো এই ক্ষেত্রে স্পষ্টত আগামীর বাংলাদেশে তরুণদের অংশগ্রহণ ছাড়া, তরুণ নেতৃত্বের অংশগ্রহণ ছাড়া আগামী বাংলাদেশে কেউ রাষ্ট্র পরিচালনার স্বপ্ন যেন না দেখে, সেই ব্যাপারে আমরা সাবধান করতে চাই। আমি এই পর্ব শেষ করবো, একটু মাসুদ কামাল আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে রুমিন ফারহানা সংবিধান সংশোধনের একটা কথা বলেছেন, আমি ভুলে যাবো, একটু জানতে চাই আপনার কাছে। সেটি হচ্ছে যে সংবিধান নতুন করে লেখা হবে না সংবিধান সংশোধন করা হবে, এটা নিয়ে ব্যাপক আলোচনা কথাবার্তা হচ্ছে। এখন আরও কথা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে তাদের সাথে কথাবার্তা বলে সংলাপ করে একটা সিদ্ধান্তে আসা যাবে। প্রশ্ন আমার এটা না, প্রশ্ন হচ্ছে সংবিধান কি আসলে জনতার না ক্ষমতার? সংবিধান তো জনতার হওয়া উচিত। জি, এটা তো জনতারই সংবিধান, যে কারণে কোনো একটা সংবিধান করলে সেটা গণপরিষদে পাস করতে হয় কেন? গণপরিষদে যারা এটা পাস করবে তারা তো জনতার প্রতিনিধি, তাই না? এটা জনতারই হওয়া উচিত। কিন্তু এই জন্যই কিন্তু এই প্রশ্নটা এখন উঠছে যে আপনি যে সংবিধান সংস্কার করবেন, দেখেন অনেকগুলি পয়েন্ট কিন্তু এখানে। আচ্ছা, আমি আপনাকে বলি যে এক নম্বর হলো যাদেরকে আপনি সংস্কারের দায়িত্ব দিয়েছেন, তারা কি সংস্কারের নামে কি এটা আওলা বাজাবে কিনা, একটা তারা কি যোগ্য লোক, এটা কিন্তু বড় পয়েন্ট। তারপরে তারা যখন করে এটা কিন্তু পাশ করে এই সংবিধানে তারা কাকে দিবে, পরবর্তীতে যে গভর্নমেন্ট আসবে তাদেরকে দিবে। ওটা কে গভর্নমেন্ট? ওটা একটা পলিটিক্যাল গভর্নমেন্ট হবে, তাই না? ওই পলিটিক্যাল গভর্নমেন্ট যদি বলে এটা আমি মানি না, আপনি কি করবেন? আপনি কিচ্ছু করার তো নাই আমার কিছু। তাহলে আপনি এমন একটা কাজ করছেন যে কাজটার প্রয়োগটা নির্ভর করবে আরেকটা গ্রুপের উপর। আচ্ছা, তাহলে আমার কথা হলো যখন আপনি শুরু করলেন কাজটা, তখনই ওই গ্রুপ থেকে আপনি একজন প্রতিনিধি রাখলেন না কেন? যে কমিশনটা আপনি করেছেন সেই কমিশনে মনে করেন 10 জন মেম্বার আছে, ধরা যাক, আমি এমনি বলছি আর কি, সেখানে যদি আরো 5 জন থাকতো বিভিন্ন পলিটিক্যাল পার্টি থেকে, সমস্যাটা কি হতো? তখন আপনি কিন্তু বলতে পারতেন যে ভাই আপনারা যেটা পাস করছেন, হ্যাঁ ওনারা বলতেছেন যে 31 ডিসেম্বরের পরে ওনাদের সঙ্গে বসবেন। এই বসাবসিতে কিছু হয় না। পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে কে বসবে? উপদেষ্টা বসবে। উপদেষ্টার সঙ্গে এখন পর্যন্ত প্রধান উপদেষ্টার সঙ্গে এই পর্যন্ত যে 3বার পলিটিক্যাল পার্টির লোকজন বসছে, কারোরই কোনো এক্সপিরিয়েন্স বেটার না। সবাই বলছে আমরা গেলাম, চা খেলাম, কিছু কথা বললাম, উনি শুনলেন না, আমরা চলে আসলাম। তো এই বসার মূল্য কি রে ভাই? বসা মানে কি? পাশাপাশি বসা না, বসা মানে আপনার তাদের চিন্তার বিনিময় করা। সেটা কোথায়? ওটা কি একটা সেশনে হয়ে যাবে? হয়ে যাবে না। মানে এটা হলো যেমন কি আমি বলি আপনাকে, এটা বেসিক্যালি হচ্ছে হলো একটা সময় ক্ষেপণের একটা পদ্ধতি। আচ্ছা, এবং এই বারবার বলতেছে আগে সংস্কার পরে নির্বাচন। এখন যদি আপনি সংস্কার করতে আপনি কয় বছর লাগাবেন? কিন্তু এই সরকার তো অন্তর্বর্তী সরকার, অন্তহীন সরকার তো না, সময় কেন ক্ষেপণ করবে তারা? কেন করবে এই প্রশ্ন তো আমি উত্তর দিতে পারবো না, এটা উনি দিতে পারবেন। এটা ওনাকে জিজ্ঞেস করেন। আমরা দেখতেছি নমুনা এরকম, মানে খুবই আনারি কমিশন গঠন করা হয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, আমি এই লোকগুলো কিন্তু চিনি ভাই, আমরা তো সারা জীবন এগুলি করছি। এই লোকগুলিকে আমরা চিনি না, কে কোন প্রফেশনে কে কতটা এক্সপার্ট আমরা চিনি না। তো এই লোকগুলি যে আপনি এত বড় একটা কাজ করবেন যেটার উপর দেশ নির্ভর করবে, এটা এত তাড়াতাড়ি হয়ে যাবে? হবে না। কাজেই ওই ঘুরে ফিরে আমি মনে করি ওই সময় ক্ষেপণের একটা মতলব এখানে আমি দেখতে পাই। জি, আসবো দর্শক, এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরছি শিগগিরই, আশা করি সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ অনুষ্ঠান। আমরা কথা বলছিলাম তড়িৎ অ্যাকশন নিয়ে। আমি যেতে চাই রুমিন ফারহান আপনার কাছে। সেটি হচ্ছে যে বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার এবং বাক স্বাধীনতার। এটা আমরা খুবই আশা করি, হ্যাঁ এটাই হবে, এটাই আমাদের চাওয়া পাওয়া ছিল। প্রশ্ন হচ্ছে যে আমি যখন কোনো কথা বলবো, ধরেন এখনকার সরকারের বিপক্ষে আমার কথা চলে যাচ্ছে, সেই জায়গাটায় তো আমাকে ট্যাগ দেওয়া হচ্ছে আমি ফ্যাসিস্ট সরকারের দোসর। আগে যারা ছিলেন তারা বলতেন রাজাকারের দোসর। তাহলে আমি কথা বললে আমাকে যদি ট্যাগ দেওয়া হয়, তাহলে আমি আমার বাক স্বাধীনতা কোথায়? দেখুন, আগে যারা বলতেন রাজাকারের দোসর, তারা এটা কেন বলতেন? এটা বলার মধ্য দিয়ে তারা আপনাকে বা যাকে এই ট্যাগটা দেয়া হচ্ছে তাকে ডিহিউম্যানাইজ করা হতো, তাকে সাবহিউম্যান, সে পুরো মানুষ না, সে মানুষের চেয়ে নিচের কোনো একটা প্রাণী যার উপরে আপনি যে কোনো অন্যায় অত্যাচার করতে পারেন, এবং রাজাকার শাবক, রাজাকারের বাচ্চা, রাজাকারের সন্তান ইত্যাদি বলে আপনি আপনার যে কোনো অন্যায় আচরণ তার উপরে করে সেটাকে জায়েজ করতে পারেন। আজকেও যারা এই ধরনের ট্যাগিং দেয়, এই ট্যাগিং সংস্কৃতিটাই
কোনো না কোনো অন্যায়কে, আপনার কোনো না কোনো অন্যায়কে, বা যারা ট্যাগ দিচ্ছে তাদের কোনো না কোনো অন্যায়কে ন্যায্যতা দেওয়ার জন্য এই ট্যাগটা ইউজ করা হয়। ফর এক্সাম্পল, গত 17 বছর আমার মতন ভোকাল বাংলাদেশে খুব কম মানুষ ছিল। আজকে যখন আমি সত্য বলবো তখন দেখা যাবে আমাকেও কোনো না কোনো ট্যাগ দেয়া হচ্ছে। ফর এক্সাম্পল, আমি কোনো রাজনৈতিক দলের রাজনীতি কাগজে কলমে নিষিদ্ধ করা যায় এটাই বিশ্বাস করি না। ফর এক্সাম্পল, যখন জামাতকে নিষিদ্ধ করা হয়েছে আমি বলেছিলাম এভাবে কোনো রাজনৈতিক সংগঠন নিষিদ্ধ করা যায় না। যখন শিবির নাম দিয়ে পিটিয়ে মারা হয়েছে আমি বলেছিলাম সংসদে দাঁড়িয়ে যে আপনি যখন এই ট্যাগটা দিচ্ছেন, শিবির নাম দিচ্ছেন, তখন এটা অনেকটা ওরকম হয়ে যাচ্ছে গিভ দ্য ডগ আ ব্যাড নেম অ্যান্ড কিল ইট, মানে তাকে একটা খারাপ নাম দাও এবং তাকে হত্যা করো। এটা হত্যাটাকে জায়েজ করার জন্য আপনি এই ধরনের ট্যাগিং দিচ্ছেন। আজকেও যখন কাউকে কাউকে সত্য বলার জন্য বিভিন্ন ট্যাগিং দেওয়ার চেষ্টা হয়, সেটাও হচ্ছে তার অন্যায্য অন্যায় আচরণকে বৈধতা দেওয়ার জন্য একটা উপায় মাত্র। সুতরাং ট্যাগিং নিয়ে আসলে মাথা ঘামানোর কিছু নেই। কাউকে ফ্যাসিস্টের দোসর বলবে, কাউকে রাজাকারের দোসর বলবে, কাউকে আওয়ামী লীগের দালাল বলবে, কাউকে বিএনপির দালাল বলবে। এগুলো নিয়ে মাথা ঘামালে আপনি বাংলাদেশে কোনোদিন সত্য কথা বলতে পারবেন না। আসবো আপনার কাছে, আমি একটু যেতে চাই হান্নান মাসুদ আপনার কাছে। সেটি হচ্ছে যে আপনি ট্যাগিং নিয়ে শুনলেন, ট্যাগিং নিয়ে আসলে হচ্ছে এটা কেউ কিছু আপনার গণমাধ্যমে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কিছু লিখলে পক্ষে বিপক্ষে গেলে তো একদম তাকে ধুয়ে দেওয়া হচ্ছে, নানা রকম কথাবার্তা বলা হচ্ছে, সেটা একটা সে বিষয়ে আপনি একটু বলবেন। আমি একটু জানতে চাই যে একটা বিষয়, সেটি হচ্ছে যে হাসনাত আবদুল্লাহ একটা কথা বলেছেন যে রাজনীতিবিদরা এক হয়ে যাচ্ছে আর আমরা ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছি। কিন্তু এই কথা তিনি কেন বললেন? এখানে তো অনৈক্য সুর আছে না, নাকি হতাশার সুর আছে? 5 আগস্ট এবং তার আগের সময় আমরা দেখলাম যে দুর্বার আন্দোলন এবং সবাই আপনারা একসাথে আন্দোলন করলেন, সবাই ছিলেন, সব দল সেখানে, আওয়ামী লীগ বাদে। তাহলে এখন এই সুরটা কেন, মানে কোথায়, মানে আপনাদের কি ঐক্যের জায়গায় যে সুতা, সেই সুতা কি ছিঁড়ে গেল কিনা? দেখেন, ঐক্য বিষয়টা হচ্ছে মনস্তাত্ত্বিক বিষয়। একইভাবে ট্যাগিং ইস্যুটা হচ্ছে মনস্তাত্ত্বিক ইস্যু। সাইকোলজিক্যালি হচ্ছে যখন হচ্ছে মানুষ কাউকে অ্যাকসেপ্ট করতে পারে না, তখন তার পক্ষে কেউ কথা বললে সেটা মানুষ নিতে পারে না। তবে একটা বিষয় হচ্ছে, একটা ফ্যাসিস্ট পতনের পরে যাদের কারণে বা যার কারণে বা যাকে ফেস করে, যাকে মূর্তি বানিয়ে এই দেশের মানুষকে শোষণ এবং হচ্ছে শাসনের বৈধতা নেওয়া হয়েছিল, ফ্যাসিবাদ কায়েমকে বৈধ করে নেওয়া হয়েছিল, যখন মানে রাস্তায় রক্তের দাগ শুকাতে না শুকাতে যখন হচ্ছে আপনি সেই মূর্তির ব্যাপারে মানে হচ্ছে মূর্তিকে খুব করে প্রশংসা করে কথা বলা শুরু করেন, তখন আসলে সাইকোলজিক্যালি এইটা হচ্ছে এই যে ট্রমাটাইজড যেই জেনারেশন, কয়েকটি জেনারেশন গড়ে উঠেছে, তারা এটা নিতে পারে না। এখন আপনি যদি এটাকে যদি বাক স্বাধীনতার হরণ বলেন, আমি আপনার সাথে এটাতে দ্বিমত পোষণ করব। আমি মনে করি শেখ মুজিবুর রহমানের ব্যাপারে ক্রিটিক্যাল হতে হবে। ডিরেক্টলি ওনাকে ফেরেশতাও বানিয়ে দেওয়া যাবে না, ওনাকে আবার ডিরেক্টলি আপনার বাংলাদেশের অবিসংবাদিত নেতা মনেও করা যাবে না। বাংলাদেশের বিতর্কহীন বা অবিসংবাদিত নেতা হিসেবে ছিলেন শেরে বাংলায় ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী। শেখ মুজিবুর রহমান তো শেষমেশ বিতর্কহীনভাবে মৃত্যুবরণ করতে পারেননি। উনি তো 72 থেকে 75-এ যে দুঃশাসন এই দেশে দিয়েছেন, সেটা শেখ হাসিনার শাসনের সাথে ভয়ঙ্কর ছিল। শেখ হাসিনা তো এই দেশে 30,000 বিরোধী দল নেতা শাসনের আগের সময়টা আপনি কিভাবে আমি এর আগের শাসনটা ওনার আগের আমি বলছি, আমি আজকেও আমার বক্তব্য বলে এসেছি সিলেটে, যদি পুরো বক্তব্য যদি শুনে থাকেন। 1971 সাল পর্যন্ত শেখ মুজিবুর রহমানের হচ্ছে সংগ্রামের ইতিহাস। উনি সংগ্রাম করেছেন, বাংলাদেশকে মুক্ত করার জন্য সংগ্রাম করেছেন। কিন্তু 72 থেকে 75-এ উনি বাংলাদেশকে শোষণ করেছেন এবং হচ্ছে এই বাংলাদেশকে একক কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য যা কিছু করা দরকার সেটা করেছেন। উনি এই দেশে ওনার যে এতদিন খেয়েছে তাদের লোক এখন খাবে আমার লোক, যদি কেউ বাধা দিতে আসে লালগোড়া দাবড়াইয়া দেবো, তো হচ্ছে এইভাবে হচ্ছে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন এবং দুর্নীতির কারণে বাংলাদেশে 1974 সালে একটি দুর্ভিক্ষ হয়েছিল। এই ইতিহাসগুলো ছাপা পড়ে যাচ্ছে। তো শেখ মুজিবুর রহমানের উপর এই দেশের মানুষ কি পরিমাণ মানে হচ্ছে, যিনি ছিল সোহরাওয়ার্দী উদ্যানে, যিনি হচ্ছে 10ই জানুয়ারি প্রত্যাবর্তন করার পরে লাখ লাখ মানুষ যাকে সমর্থন জানিয়েছিল, সেই কোটি কোটি মানুষ 1975 সালের 15 আগস্ট সকালবেলা এই দেশে মানে হচ্ছে মিষ্টি বিলিয়েছিল তার পক্ষে দাঁড়ানোর জন্য। সুতরাং বুঝতে হবে যে এই যে শেখ মুজিবকে অবিসংবাদিত হিসেবে তুলে ধরা এবং শেখ মুজিব ছাড়া বাংলাদেশ কল্পনা করা যাবে না, এই চিন্তা যারা করে তাদের মধ্যে আমি মনে করি ফ্যাসিস্টের একটা ধারণা আছে। আমি মনে করি শেখ মুজিব মানে বাংলাদেশ নয়, এইটা মানে শেখ মুজিব মানে বাংলাদেশ যারা প্রতিষ্ঠা করতে চাচ্ছে তারা মূলত ফ্যাসিস্ট হাসিনা সেই বয়ান এস্টাবলিশ করার চেষ্টা করে। আপনি কি সোহরাওয়ার্দী শেরে বাংলা ভাষা নিয়ে এদের সাথে কি বঙ্গবন্ধুকে আনতে চাচ্ছেন?
আমরা তরুণ প্রজন্ম হচ্ছে বাংলাদেশি স্টেক চাচ্ছি, সেই স্টেকটা হচ্ছে আমরা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর স্টেক চাচ্ছি, অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, আমরা শেরে বাংলাকে ফজলুল হকের স্টেক চাচ্ছি, হাজী শরীয়তুল্লাহর স্টেক চাচ্ছি, এই ইতিহাসে মেজর জিয়ার স্টেক চাচ্ছি, 11 জন সেক্টর কমান্ডারের স্টেক চাচ্ছি, আমরা শেখ মুজিবুর রহমানের স্টেক চাচ্ছি। যার যেই জায়গায় স্টেক থাকা দরকার সেই স্টেক, যার যেখানে অবদান সেই অবদানকে আপনি স্বীকার করতে চান। পাশাপাশি আপনি আমাকে আরেকটা কোশ্চেন করেছেন যে হচ্ছে আসলে অনৈক্যের সুর কিনা, যে হাসনাত আব্দুল্লাহ ভাই যেটা বলেছেন। দেখেন হচ্ছে আমরা যখন হচ্ছে 5ই আগস্টের আগ পর্যন্ত এক দফা যখন ঘোষণা করেছি, ঘোষণায় আমরা বলে দিয়েছি যে হচ্ছে ফ্যাসিস্ট হাসিনার পতনের পর ফ্যাসিবাদী ব্যবস্থা সম্পূর্ণ বিলোপ করতে হবে এবং হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে। এখন ফ্যাসিস্ট হাসিনার পতনের পরে এই অনৈক্যটা কোথা থেকে শুরু হয়েছে? যখন ফ্যাসিবাদী ব্যবস্থা সম্পূর্ণ বিলোপের কথা বলছি, এখানে বসে বসে বিভিন্ন টকশোতে বসে রাজনৈতিক নেতারা অনেক সমালোচনা করেন যে হচ্ছে সচিবালয় কেন ফ্যাসিস্ট মুক্ত হয় নাই, কেন এটাও ফ্যাসিস্ট মুক্ত হয়নি। সমালোচনা তো থাকবেই, আমি বলতে চাচ্ছি সমালোচনা করার জন্য সমালোচনা, অনৈক্য তৈরি করার জন্য সমালোচনা, আর শুধরানোর জন্য সমালোচনা, অনেক পার্থক্য আছে। একজন সচিবালয়ে সচিব নিয়োগ দেওয়ার জন্য তো মানে হচ্ছে এই সরকার তো নিজস্ব কোনো ব্যক্তি নেই, সেই ব্যক্তিগুলা যখন হচ্ছে আওয়ামী বিরোধী ব্যক্তিগুলো আনতে হলে সে হচ্ছে বিএনপি পন্থী আসে, জামাতপন্থী আসে, এগুলাই আসে। 2012 সালে 10 সালে যাদেরকে হচ্ছে ক্লোজ করে দেওয়া হয়েছিল উপসচিব হিসাবে, তারা এখন যখন হচ্ছে তাদেরকে অতিরিক্ত সচিব করে দেওয়া হয়, তারা কি আসলে গভর্নমেন্টটা চালাতে পারে? এই ক্ষেত্রে আজকে গতকালকে আমি একটা টক শোতে একজন সিনিয়র নেতার সাথে আমার আলোচনা ছিল, উনি সেখানে তুলেছেন এখনো কেন হচ্ছে চুক্তিভিত্তিক নিয়োগ হচ্ছে, কেন চুক্তিভিত্তিক নিয়োগ এখনো কেন হচ্ছে। বাট আপনি যদি চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে যদি ভালো মানুষগুলাকে, মানে আওয়ামী বিরোধী মানুষগুলাকে যদি আপনি সচিবে আবার দায়িত্ব দেন, সেটাতে যেমন সমালোচনা, আবার যখন হচ্ছে পিছন থেকে যুগ্ম সচিব থেকে একজনকে সরাসরি সচিব বানিয়ে বা অতিরিক্ত সচিব, তখন তো সেখানে আওয়ামী লীগের লোকই আসতেছে। এখন আপনারা সিস্টেমটাকে চেঞ্জ করেন, এখন চট করে তো আপনি দ্রুত কাউকে সরিয়ে দিয়ে করা যাচ্ছে না। এই ব্যাপারটা কেন তারা বুঝছে না? পাশাপাশি হচ্ছে ফ্যাসিলিটি ব্যবস্থা বিলোপের ক্ষেত্রে যখন আমরা একটা পার্সনের ব্যাপারে কথা বলছি, একটা পার্সন চুপ থাকবে না, ও তো একটা ফ্যাসিস্টের একটা সিম্বল। এই সিম্বলটাকে কেন রাখতে হবে? কি এমন অনৈক্য? সেই অনৈক্যটা কেন তৈরি করা হয়েছে? ফ্যাসিলিটি ব্যবস্থা বিলোপের কথা যে সংবিধান নিয়ে রাজনৈতিক দলগুলো, আমরা তো শিখেছি ওনাদের কাছ থেকে। আমি 2010 সাল থেকে শুনতেছি এই সংবিধান ক্ষমতায় গেলে, জনগণের সরকার আসলে এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, এই সংবিধানের অধীনে কোনো ধরনের সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব না, সবকিছু হচ্ছে। কিন্তু যখন এই সংবিধানটা এই সরকার পরিবর্তনের কথা বলছে, তখন বলা হচ্ছে এই সরকারের ম্যান্ডেট নেই। আসলে সরকার গণঅভ্যুত্থানের পরে সেই সরকারের ম্যান্ডেটের জন্য কি আবার ভোট দিয়ে ম্যান্ডেট আনতে হবে? গণঅভ্যুত্থানের পরে যারা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তারাই যখন একজন সরকারকে নির্বাচিত করে বসিয়েছে, তখন আবার এই সংবিধান ছুড়ে ফেলা দেওয়ার জন্য ম্যান্ডেট দরকার। অথবা হচ্ছে আমি মনে করি হচ্ছে আসলে এই সংবিধানটা ফেলে দেওয়ার পক্ষেই না, বলে যে সংবিধান সংস্কার হবে। আমি কেন মুজিবের সংবিধান ফেলে দেওয়ার পক্ষে না, আপনি সংবিধান সংস্কার করতে চাচ্ছেন? না না, রাজনৈতিক দলগুলো ফেলে দেওয়ার পক্ষে না, সংস্কার করতে চাচ্ছে। বাট আমি মনে করি মুজিবের দেয়া সেই সংবিধান আপনি কি চাচ্ছেন? ফেলে দিতে চাচ্ছেন? ফেলে দিয়ে রাজনৈতিক দলগুলো নিজেরা বসে সংবিধান রচনা আলোচনা রয়েছে। জি মাসুদ কামাল, একটু আসতে যাচ্ছিলাম যেটা হান্নান মাসুদ বলছিলেন, শেখ মুজিবুর রহমানের কথা এসেছে, আমি ওই বিষয়ে খুব যেতে চাই না, শুধু আমি তার কাছে জানতে চেয়েছিলাম যে শেখ মুজিবুর রহমানের শাসন আমলটা, তার আগের আমলটা যখন তিনি শাসন করেন নাই, নেতা ছিলেন, দুই জায়গাকেই একসাথে করা যাবে? দুইটা বিষয় কি সমন্বয় করা সম্ভব? সমন্বয়টা আপনি কিভাবে করতে যাচ্ছেন? দেখেন, শেখ মুজিব তো একজন ব্যক্তি, তাই না? আচ্ছা, উনি এই দেশের স্বাধীনতার মহানায়ক, এটা আমি মনে করি, আমি আমার ওপিনিয়নটা বলি। এবং উনি দেশের প্রথম শাসক হিসেবে উনি চূড়ান্ত ব্যর্থ। মানে আমার দেখা মতে যাবৎকালে মানে সবচেয়ে ব্যর্থ রাষ্ট্রনায়কদের মধ্যে উনি একজন। এবং উনি এই দেশটাকে মানে খুবই অপশাসন দ্বারা উনি পরিচালনা করেছেন, এবং এর মধ্যে অনেক কিছু ছিল। আচ্ছা, এবং যে কারণে আমাদের দুর্ভিক্ষের মধ্যে পড়তে হয়েছিল। যেহেতু একবারই দুর্ভিক্ষ হয়েছে 74-এ, সেই দুর্ভিক্ষ তো ওনার কারণে হয়েছে। এটা অন্য কাহিনী নিয়ে কাহিনী বলার কোনো প্রয়োজন নেই, সুযোগ নেই। এটা উনিই করেছেন, এই জন্য উনিই দেয়, এই দায়িত্ব ওনাকে নিতে হবে। কিন্তু আমার কথাটা অন্য জায়গায়, এই তার অপশাসনের কারণে তার কিন্তু আগের পার্টটা মিথ্যা হয়ে যায় না। আমি ওই জায়গাটা জানতে চাচ্ছি, আগের পার্টটা কি? আগে পার্ট হলো আমাদের এই যে স্বাধীন হয়েছে বাংলাদেশ, আমরা যে বাংলাদেশ পেয়েছি, আচ্ছা, এই বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম, এই সংগ্রামের উনি হলেন প্রধান নায়ক। কিন্তু হান্নান মাসুদরা তো বলছে শেরে বাংলা বলতেই পারে, বলতে কোনো সমস্যা নাই, এটা তো ওনাদের অপিনিয়ন। আচ্ছা, এটা আমি যখন বললাম আমার অপিনিয়ন, দেখেন আমি যখন একটা অপিনিয়ন দেই আর উনি যখন একটা অপিনিয়ন দেয়, আমরা দেই কিসের উপর ভিত্তি করে দেই? আমরা দেই ইতিহাসের উপর ভিত্তি করে দিই। ইতিহাস বই পড়ি, বাংলাদেশি ইতিহাস লেখা হয়েছে একাধিকবার,
একাধিক বিষয়ের উপর, এক বিষয়ের উপর একাধিক ইতিহাস আছে। এক স্বাধীনতা যুদ্ধটা কিভাবে হয়েছে, এটা কি জনযুদ্ধ ছিল না কি ছিল, এটা নিয়ে আপনি 4টা অপিনিয়ন পাবেন। এক হলো আওয়ামী লীগের ভার্সন, এক হলো বিএনপির ভার্সন, একটা জামাতের ভার্সন, একটা বামপন্থীদের ভার্সন। আপনি কোনটা মানবেন? ভারতীয় ভার্সন একটা আছে, ভারতীয় ভার্সন আরেকটা আছে। আপনি কোনটা মানবেন বলেন? আপনি যেটা মানবেন কারণ ওইটা কে লিখছে? বামপন্থীদের ভার্সন অনেকগুলো আছে, কিন্তু কে লিখছে? দেখবেন যে আপনার বদরুদ্দিন উমর এক ভার্সন, মোহাম্মদ তোহার আরেক ভার্সন আছে না, ভার্সন তো আলাদা আলাদা আছে। আপনি কোনটা পড়ছেন ভাই? কোনটা পড়ছেন আপনি? আপনি বলেন আমি দেখছি, হ্যাঁ আমি দেখছি। আমি যুদ্ধের সময় বয়স আমার, আমি যখন ক্লাস 8-এ পড়ি না ক্লাস 7-এ পড়ি, তখন আমি ক্লাস 7-এ পড়ি, আমি দেখছি ক্লাস 7-এ একটা বাচ্চা কি বুঝে, কি বুঝে ভাই, আমি কি বুঝে ফেলেছি। তো বিষয়গুলো ওরকম না, বিষয়গুলো হলো কি এটা নিয়ে ইতিহাস আসলে হলো কি আপনার ওই যে নতুন যখন আমরা পুকুর বানান না, ওই পুকুরে আপনার পানি ঢালবেন, ঘোলা পানি হবে, কিন্তু ওই পানিটা থিতাইতে হবে, তারপরে আপনি পরিষ্কার পানিটা পাবেন, তারপরে আপনি পুকুরের চেহারাটা পাবেন। আমাদের হচ্ছে মতো 52 বছর ইতিহাসে অনেক কিছু পাবেন না। এসব নিয়ে ফিরবো আপনার কাছে। দর্শক, এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, আশা করি সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত জন্য এখন প্রকাশ অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম তড়িৎ অ্যাকশনে। আমি যেতে চাই ব্যারিস্টার রুমিন ফারহান আপনার কাছে। সেটা হচ্ছে যে বিপ্লব বা গণ অভ্যুত্থানের পরে যা হয় সেটা কি আইন মেনে হয় কিনা? আমরা 5 আগস্ট এবং 8 আগস্ট এই কয়েকদিন আমরা রাস্তায় কোনো পুলিশ, কোনো আইন শৃঙ্খলা বাহিনী দেখিনি। সবাইকে তখন আইন মেনেই সব কিছু করেছে। প্রতিবেশী দেশে, অন্যান্য দেশে আমরা দেখেছি গণ অভ্যুত্থান, বিপ্লব, সেখানেও ম্যাসাকার হয়েছে। সেই জায়গাটায় আমাদের দেশে আইন মেনে সবকিছু হয়েছিল কিনা, ওই জায়গাটা একটু তুলনামূলক বিশ্লেষণ করবেন। দেখুন, গণ অভ্যুত্থান আর বিপ্লব দুটো কিন্তু ভিন্ন জিনিস। গণ অভ্যুত্থান যদি হয়, আন্দোলন যদি হয়, গণ আন্দোলন যদি হয়, গণজোয়ার যদি হয়, সেটা হচ্ছে একরকম, তখন কিন্তু কনস্টিটিউশন থাকে এবং সেটাকে মূল ধরেই মোটামুটি মোটা দাগে যে আইনগুলো আছে সেই অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হয়। বিপ্লব যদি হয় তাহলে কিন্তু বিপ্লবের একটা পূর্ব প্রস্তুতি প্রয়োজন হয়, বিপ্লবী দল থাকে, তাদের নতুন দেশ গঠনের একটা পরিকল্পনা থাকে, বিপ্লবোত্তর একটা নতুন দেশ তারা গঠন করে, নতুনভাবে সংবিধান আসে, নতুনভাবে অর্থনৈতিক ব্যবস্থা তৈরি হয়, নতুনভাবে দেশটি কি গণতান্ত্রিক হবে না মানে কোন সিস্টেমে যাবে সেটা একটা নির্ধারিত হয়। এই সকল কিছু একটা দীর্ঘ প্রস্তুতি লাগে। 5ই অগস্ট যেটা হয়েছে সেটা সে কারণে অনেকেই বলেন এটা বিপ্লব নয়, এটা গণ অভ্যুত্থান। এবং যেহেতু এটা গণ অভ্যুত্থান সেহেতু কনস্টিটিউশন এখনো প্রিভেইল করছে এবং কনস্টিটিউশন অনুযায়ী যা যা হওয়ার তাই হবে। আপনার যে প্রশ্নটা, যেটা সাধারণ মানুষের প্রশ্ন, যে বিপ্লব বা গণ অভ্যুত্থান তারা আসলে অতটা আলাদা করেন না এবং বলেন যে এই ধরনের পরিস্থিতিতে যেখানে 3 দিন দেশে কোনো সরকার ছিল না, থানাগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছিল, থানায় পুলিশদের সেই মরাল স্ট্রেংথ ছিল না যে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করবে। আমরা দেখেছি থানার পর থানা, একটাও পুলিশ কর্মকর্তা নাই। সেরকম পরিস্থিতিতে অনেক উন্নত দেশের অবস্থা বেহাল হয়ে যায়। সেখানে বাংলাদেশের মানুষ কিন্তু সাধুবাদ পাওয়ার যোগ্য। আমরা কিন্তু দেখি নাই বিশাল কোনো ম্যাসাকার হতে, কারণ আওয়ামী লীগকে কিন্তু আমরা বলতে শুনেছি, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেলে লক্ষ লক্ষ মানুষ মেরে ফেলা হবে, রক্তের বন্যা হয়ে যাবে, কেউ পালানোর পথ পাবে না, এগুলো ওবায়দুল কাদের সাহেব কিন্তু নিয়মিত বিরোধীতে বলতেন। সেগুলো কিন্তু কিছুই হয় নাই, বরং আওয়ামী লীগের অত্যন্ত বিতর্কিত যারা শেষের 1.5 মাস ভয়াবহ ভূমিকা নিয়েছে, একজন তো শেখ হাসিনা, তিনি ঘরের পাশের ভারতে আছেন, এরপরে ভয়াবহ ভূমিকায় ছিল আসাদুজ্জামান খান কামাল, ছিল ওবায়দুল কাদের, ছিল আরাফাত, ছিল নওফেল, ছিল হাসান মাহমুদ, তাদের কাউকে কিন্তু বিচারের আওতায় আনা যায় নাই, তাদের কাউকে গ্রেফতারও করা হয় নাই। সুতরাং আমি মনে করি অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ অনেক বেশি ধৈর্য এবং সহিষ্ণুতার পরিচয় দিয়েছে। একটু হান্নান মাসুদ, আপনি একটু বলবেন যে যাদেরকে আমরা শুনলাম যে এরা বিভিন্ন জায়গায় আছে, এই লোকগুলো কিভাবে চলে গেল, মানে কিভাবে পালিয়ে গেলে? এটা সরকার হয়তো ভালো বলবে, যেহেতু আপনারা যেহেতু সমন্বয়ক ছিলেন, বৈষম্য বিরোধী আন্দোলন আপনারা করেছেন, তো ওই জায়গাটায় যেটা রুমিন ফারহানা বললেন যে ওই সময়ের পরিবেশটা, ওই সময়ের ঘটনাগুলো যা ঘটেছে এবং যাদের কথা তিনি বললেন যে এই লোকগুলো তো আসলে আমরা জানি যে বিভিন্ন সময় ক্যান্টনমেন্টে এরা ছিলেন, পরে ওই লোকগুলো কীভাবে মানে সীমানা পার হয়ে দেশে আছেন না চলে গেলেন, এই জায়গাগুলো তো ঠিক হলো না। তো যেটা সরকার ভালো বলবে সেটা আমি ভালো বলতে পারবো না, কারণ হচ্ছে আমি সরকারের অংশ না, আমি সরকারের একজন ক্রিটিক্স, আমি সরকারের নিয়মিত ক্রিটিক্স করি।
তো এই ক্ষেত্রে হচ্ছে সরকার আসলে হচ্ছে কারা কারা আসলে ক্যান্টনমেন্টে ছিল এই লিস্টে কিন্তু এটা কিন্তু আমাদের কাছে নেই বা আমরা জানি না। তাহলে এই ব্যাপারটাকে আমরা প্রশ্ন তুলতে পারতাম যে এরা কোথায় গিয়েছে। একসময় বলা হলো যে 600 লোক ছিল, তারা চলে গেছে। তবে হচ্ছে 3 দিন যেহেতু গভর্নমেন্ট ছিল না, সেই 3 দিনের পরিস্থিতিতে কিন্তু হচ্ছে আপনার এয়ারপোর্টের এমনকি হচ্ছে এয়ারপোর্টে বিভিন্ন বাহিনীও কিন্তু পালিয়ে গিয়েছে এয়ারপোর্ট থেকে, মানে যেখানে। তো এই পরিস্থিতিতে কে কোন দিক দিয়ে পালিয়েছে এটা কিন্তু মানে হচ্ছে স্পষ্ট করে বলা যাচ্ছে না। তবে আমরা মনে করি এখন যারা আছে, এখনও যারা হচ্ছে স্লোগান দিচ্ছে বিভিন্ন জায়গায়, এদেরকে এখনই মানে হচ্ছে একটা অভিযান চালিয়ে, যৌথ অভিযান বলেন বা হচ্ছে সিউনি অভিযান বলেন, চালিয়ে এদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনা দরকার। এদের কাছে প্রচুর অস্ত্র আছে, এদের থেকে অস্ত্রগুলো বের করা দরকার। আমি যতটুকু জানি, আমি যতটুকু আমার লাইফ অন্তত দেখেছি, আমার ইউনিয়নগুলোতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে যদি 1000 মানুষের মিছিল নিয়ে নামতো, সে 1000 জনের হাতে এক একটা করে লম্বা লম্বা দা থাকতো, যেটাকে কি বলে, টিরিস নাকি হচ্ছে বগিরা, এরকম কিছু একটা বলেন। এই অস্ত্রগুলো কিন্তু আমি আমার উপজেলাগুলো থেকে উদ্ধার হতে দেখিনি। তো এই অস্ত্রগুলো উদ্ধারের জন্য হলো সিউনি অভিযান চালিয়ে তখনকার ভিডিওগুলো দেখে যারা এরকম অস্ত্র নিয়ে মিছিল করেছে তাদেরকে ধরলেই অন্তত এই অস্ত্রগুলো বের হয়ে আসবে। আমি জানি না কেন এখন এই পরিমাণ অ্যাকশন। বুঝতে পেরেছি, আপনার কাছে আমি আসবো। একটু কথা বলতে চাই মাসুদ কামাল আপনার সাথে, সেটি হচ্ছে যে সময় তো অল্প এই সরকারের, এখন 11টা কমিশন হয়েছে, সংস্কার কমিশন সব মিলিয়ে। অল্প সময়ে এতগুলো কমিশন, মানে অগ্রাধিকার ভিত্তিতে সরকার এতগুলো কাজ কিভাবে নিল? আপনার কাছে কি মনে হয় অগ্রাধিকার ভিত্তিতে কোন কাজগুলো আগে নেওয়া দরকার ছিল? আমি এক্সাম্পল দিচ্ছি এরকম যে একটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির এখন যা অবস্থা আমরা সবাই জানি, আর একটা হচ্ছে বাজারের যে অবস্থা। বাজারে তো আলুর দাম আপনি জানেন কত হয়েছে। ওই দুইটা জায়গায় সরকার খুব বেশি জোরালো ভূমিকা তো আমরা দেখছি না। আমিও দেখছি না। এটা তো দেখার কথা ছিল, আমাদের প্রত্যাশা ছিল, হ্যাঁ চাহিদা ছিল আমাদের। আমি তো অর্থনীতির অত চাহিদা, ডিমান্ড, আমি অত উপযোগ বিধি, এগুলো তো আমি বুঝি না। আমি বুঝি বাজারে গিয়ে আমি ব্যাগ ভরে বাজার করতে চাই। এটা কি ছিল না ছিল এটা তো আপনারাও জানেন, আমরাও জানি। কেন হলো না সেটা একটু কথা বলি। দেখেন, বাজার এবং আইন শৃঙ্খলা, বাজারটা নিয়ে আমাদের প্রত্যাশা কী ছিল? যে দেখেন, আগে বাজারে জিনিসপত্রের নিত্য প্রয়োজনের দাম বাড়তো কেন? দুটো কারণে বাড়তো, সবাই বলতো, ওরাই বলতো। একটা হলো চাঁদাবাজি, আরেকটা হলো সিন্ডিকেট। চাঁদাবাজিটা কেন আমরা পরে জেনেছি যে এক স্বরাষ্ট্রমন্ত্রী নিজে নাকি কারণ বাজার থেকে প্রতিদিন 1 কোটি টাকা দিত, ডেলি 1 কোটি টাকা। তো এখন ওই স্বরাষ্ট্রমন্ত্রী তো নাই, এখন নাই। তাহলে 1 কোটি টাকা কে নেয়? কেউ কি নেয়? তাহলে কেউ নেয় না। আমি ধরে নিচ্ছি এই সরকারে কেউ নেয় না। আচ্ছা, যদি না নেয় তাহলে তো ওই 1 কোটি টাকা ডেলি যে যায়, ওইটার প্রভাব তো বাজারে পড়ার কথা ছিল, বললো না কেন? আচ্ছা, সিন্ডিকেট, আগে আমরা কি বলতাম যে সিন্ডিকেটই গভর্নমেন্ট, মানে গভর্নমেন্ট ইজ সিন্ডিকেট, ওনারা ভাই ব্রাদাররা করতো এগুলি। এখন এই গভর্নমেন্টের এরা তো সিন্ডিকেটের পার্ট না, তাহলে এখন হচ্ছে না কেন? আমার যেটা মনে হয় সব মিলে, 1 নম্বর হলো এই গভর্নমেন্ট জানেই না যে কাজটা কীভাবে করতে হয়। আচ্ছা, তারা একদমই ক্যাপাবল না, তারা জানে না জিনিসটা। ধরেন আমি জানি সাংবাদিকতা করতে, আমাকে দিলেন যে চেয়ার মেরামত করে, আমি পারবো না? আমি পারবো না। আমি কিন্তু মেধাবী আছি, আমি লিখতে পারি, কিন্তু যেটার উপরে বসে লিখি ওইটা করার মতো মেধা আমার নাই। আমি ওই কাজের লোক না রে ভাই। আপনার আকামের লোক এনে 1 কামে ঢুকাই দিচ্ছেন, হয় না এই কাজ। কথা ক্লিয়ার ভাই, এটা বলে লাভ নাই। এবং শুরুর দিন থেকে এই যে আমরা বলি না এটা বিপ্লবের সরকার। আচ্ছা, এই বিপ্লবী যারা আন্দোলন করছে, এরা কি আন্দোলন করার সময় মাথা মধ্যে ছিল যে আমি আলী ইমাম মজুমদারকে এনে উপদেষ্টা বানাবো? ছিল মাথায়? ছিল না। কিন্তু এখন আলী ইমাম মজুমদার কেন আসলো, কি কারণে আসলো? অথবা আপনারা বলতেছেন যে এই যে শেখ বশিরউদ্দিন উনি আসবেন, এটা কার মাথায় ছিল? ওনাদের মাথায় ছিল না। কাজে আমরা যখন বলি যে এটা আন্দোলনের সরকার, তখন আমি বলি এটা আন্দোলনের সরকার না, এরা হলো আন্দোলনের সুবিধাভোগী সরকার। আচ্ছা, এরা আন্দোলনকে ধারণ করে কিনা এদের চিন্তায় মননে, এটা নিয়ে আমার প্রচুর সন্দেহ আছে। এখান থেকে যদি কালকে আন্দোলন হাইপোথেটিক্যালি, যদি কালকে আন্দোলন ব্যর্থ হয়, ধরেন আবার ইন্ডিয়া যদি ঢুকে, ইন্ডিয়াতে বলে না চট করে ঢুকে পড়বে, এক মহিলা বলছে, যদি উনি চট করে ঢুকে পড়ে, তাহলে আপনি মনে করেন এখান থেকে এই উপদেষ্টা পরিষদের ম্যাক্সিমাম 7 জন লোক বিপদে পড়বে, ম্যাক্সিমাম 7 জন লোক বিপদে পড়বে, আর কেউ বিপদে পড়বে না। হান্নান মাসুদ কই যাবে আল্লাহ জানে। ওর বিপদে যে কথাটা হাসনাত বলছে জেনুইন কথা, যে ফাঁসির দড়ি আমার গলায় পড়বে, কিন্তু এই সময় নূরজাহান বেগমের গলায় ফাঁসির দড়ি পড়বে না। নূরজাহান বেগমের কিছুই হবো না, কিন্তু সে কিন্তু ভাই উপদেষ্টা। তো আপনি কি করবেন? তারা কে আনলো, কেন আনলো? এই প্রশ্ন করলে আবার বেয়াদবি হয়ে যায়। এই প্রশ্ন করা যাবে না। আপনি কতদিন থাকবেন এই অথর্ব অবস্থায়? এই প্রশ্ন করলে মন খারাপ হয়ে যাবে, তাহলে কি করবেন?
একটা বিরতি নিয়ে আসছি। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শিগগিরই, আশা করি সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ অনুষ্ঠানে। আমি কথা বাড়াতে চাই না, আমি যেতে চাই রুমিন ফারহান আপনার কাছে। সেটি হচ্ছে যে এই সরকারের কাছে পাহাড় সমান নানা রকম সমস্যা আছে এই জনগণের দিয়ে, আবার এই জনগণের পর্বত সমান আশাকাঙ্ক্ষায় সরকারের কাছে আছে। দুইটা আপনি কিভাবে ব্যালেন্স করবেন, কিভাবে সমন্বয় করবেন, এটি একটি প্রশ্ন 1 মিনিটে বলবেন। আর একটি প্রশ্ন আমি রেখে যাই, সেটি হচ্ছে যে ঢাকা শহরে আন্দোলনের সময় এবং এখনও দেখবেন যে দেয়ালে দেয়ালে যে প্রচুর গ্রাফিতি ছিল, সেইখানে দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, ঘুষমুক্ত পুলিশ স্টেশন চাই, নানা রকম কথাবার্তা ছিল, সংস্কারের কথা ছিল। কিন্তু নির্বাচনে এমন নির্বাচন চাই, নতুন একটা সরকার আসবে, সেই ধরনের কথা ছিল না। তাহলে আপনারা কেন সংস্কার আগে নির্বাচন চাচ্ছেন? দেখুন, পাহাড় সমান প্রত্যাশা এবং পাহাড় সমান সমস্যা, এই দুটোর মধ্যে ব্যালেন্স করে এই সরকারকে চলতে হচ্ছে। সার্টেনলি ইটস আ ডিফিকাল্ট টাস্ক, কিন্তু এই সরকারটি যাদেরকে নিয়ে গঠিত হয়েছে তারা কিন্তু এই ধরনের সমস্যা হ্যান্ডেল করতে অভ্যস্ত নন। এই সমস্যাগুলো যারা হ্যান্ডেল করে অভ্যস্ত, যারা বছরের পর বছর এই সমস্যাগুলো ডিল করেছেন এবং তারা জানেন কিভাবে হ্যান্ডেল করতে হবে, তারা কিন্তু এখন রাষ্ট্রের দায়িত্বে নাই এবং সে কারণে এত সমস্যা। ফর এক্সাম্পল, আজকে তিতুমির কলেজ রাস্তা ব্লকেট করেছে। আমি 5 ঘন্টা গুলশান থেকে আমার ধানমন্ডিতে আসতে 5.5 ঘন্টা সময় ব্যয় হয়েছে এবং আমি দেখেছি স্রোতের মতো মানুষ হেঁটে যাচ্ছে এবং মানুষের অসন্তোষ, গালাগালি, রাগ, ক্ষোভ, দুঃখ সকল কিছু বহিঃপ্রকাশ আমি দেখেছি। একটা রাজনৈতিক সরকার হলে বিষয়টি এত দূর যেতই না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টিকে এত দূর যেতেই দিত না এবং সরকারের দায়িত্বশীল একটা পলিটিক্যাল গভর্নমেন্টে যেটা হয় কি, স্তরে স্তরে বিভিন্ন ব্যক্তি থাকেন, একেবারে কেন্দ্র থেকে শুরু করে গ্রাসরুট পর্যন্ত তাদের লেয়ারে লেয়ারে তাদের লোক থাকে। তারা কেউ না কেউ দায়িত্বশীল অবস্থা থেকে যেত, বসতো, কথা বলতো, মীমাংসা করতো, একটা সমাধানে আসতো। এই সরকার যেটা হচ্ছে, তারা বুঝতে পারছে না কোনটা শুরু করবে, কোনটা শেষ করবে, কোনটা কিভাবে হ্যান্ডেল করবে। আর দ্বিতীয় যেটা বললেন, এই যে গ্রাফিতির লেখাগুলো, দুর্নীতিমুক্ত সমাজ চাই, ঘুষমুক্ত থানা চাই, এগুলো ইমপ্লিমেন্ট করবে কে? এগুলো ইমপ্লিমেন্ট তো করবে একটি সরকার, এবং সেটি কেমন সরকার? সেটি মানুষের সরকার, জনগণের সরকার। জনগণের সরকার কিভাবে হবে? শুধুমাত্র নির্বাচনই একমাত্র উপায় যার মধ্যে দিয়ে আপনি জনগণের সরকার। ধন্যবাদ আপনাকে। আমি শেষ একটি প্রশ্ন আপনার কাছে একদম ছোট করে বলবো, সেটি হচ্ছে যে আপনারা বলছেন যে আপনারা হচ্ছে সরকারের প্রেশার গ্রুপ, সরকারকে নানাভাবে আপনারা পরামর্শ দিবেন, আপনাদের পরামর্শ অনুযায়ী নিয়োগ, বিভিন্ন মানে উপদেষ্টা নিয়োগ কথা বলেছেন আপনারা। প্রশ্ন হচ্ছে যে মানে সরকার আপনাদের সাথে কেন কনসাল্ট করবে? আপনাদের কথা শুনে কেন সরকার চলবে? তাকে তো আপনারা ম্যান্ডেট দিয়েছেন এবং সেখানে আপনাদের প্রতিনিধিরা রয়েছেন, তারপর আপনারা বাইরে থেকে কেন করছেন? মানে জাতীয় পার্টি যেটা আওয়ামী লীগের সময় করতো, সেরকম কিছু কিনা? আমরা তো সরকারের ভিতর নেই না, আমরা সরকারের বাইরে। আপনাদের প্রতিনিধিরা আছে। আমাদের প্রতিনিধি না, আন্দোলনের প্রতিনিধি আছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আছে 2 জন। বাট এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে অর্গানোগ্রাম আছে সেটা তো ওনারা নেই। ওনারা গভর্নমেন্টের পার্ট হয়ে গিয়েছেন, গভর্নমেন্টের পার্ট হয়ে গভর্নমেন্টের সাথে কাজ করছেন। হচ্ছে গভর্নমেন্টের কাছ থেকে তো আমরা হচ্ছে মানুষ আমাদের কাছে চাচ্ছে কিনা আপনি সেটা বিষয়। আপনি যে আমাকে একটা কোশ্চেন করছেন কিছুক্ষণ আগে, মানে হচ্ছে গভর্নমেন্টের কেন হচ্ছে সংস্কার, এতগুলো সংস্কার নিতে হচ্ছে, কেন চালের দাম কমতেছে না গভর্নমেন্টের। আপনি গভর্নমেন্টের বিষয়গুলো আমাদের কাছে আপনি যেমন বলতেছেন, এই দেশের মানুষ মনে করে যে হচ্ছে এই আশা আকাঙ্ক্ষাটা আমরাই পূরণ করতে পারবো, যেহেতু আমরা তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি এবং প্রতিশ্রুতি দিয়ে রাজপথে নামিয়েছি। এখন তাদের সে প্রতিশ্রুতি, যেহেতু ওনাদেরকে আমরা ম্যান্ডেট দিয়েছি, ম্যান্ডেট দিয়ে দিলে যে যা ইচ্ছে তাই করতে পারবো তা না। ম্যান্ডেট এই দেশের মানুষ দিয়েছে, বাট এই দেশের মানুষের কাছে এসে বলতে হবে। আমি একটু বলি, এই দেশের মানুষের কাছে এসে বলতে হবে যে আমি এই কাজগুলো করতেছি, যাতে মানুষ আশাবাদী হয়। আমি শেষ প্রশ্ন একটু মাসুদ কামাল আপনাকে যেতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন ধৈর্য ধরতে হবে। কত ধৈর্য ধরবে মানুষ? কিভাবে ধৈর্য ধরবে? এটা তো আমারও প্রশ্ন। ধৈর্য তো আমরা ধরতে চাই, কিন্তু কতদিন ধরবো ভাই? আপনি আমাকে একটা টাইম লাইন দেন। আপনি বলেন যে 6 মাস ধৈর্য ধরেন, বলেন 1 বছর ধৈর্য ধরেন, অথবা বলেন যতদিন আমি বাইজে আছি ততদিন ধৈর্য ধরেন। কিছু একটা বলেন রে ভাই, টাইম ফ্রেমটা আপনি দেন। এই জিনিসটা তো বলা হচ্ছে রোডম্যাপ জিনিসটা কি? বলে কি ট্রেন, নির্বাচনের ট্রেন চলতে শুরু করেছে, ট্রেনের স্পিডটা কত ভাই? এটা একটু জানতে চাই। এই ট্রেন চট্টগ্রাম কি 1 বছরে পৌঁছবে নাকি 6 ঘন্টায় পৌঁছবে? স্পিডটা জানতে চাই। আপনি সেটা বলেন, সেটা তো বলেন না। কবে ইলেকশন হবে, অথবা এই সরকার কতদিন থাকবে? এই প্রশ্নটা উপদেষ্টা পরিষদে যে কোনো একজনকে বলেন, দেখবেন তার মন খারাপ হয়ে গেছে, সে খুব মন খারাপ করে। এই প্রশ্ন কেন করে? আমি তো থাকতে আসছি, আমি যাইতে আসছি। তো এই যে মানসিকতাটা, এখান থেকে বেরোতে হবে।
জি জি, মাসুদ কামাল এবং রুমিন ফারহানা এবং হান্নান মাসুদ, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজ এ পর্যন্ত, আগামীতে নতুন কোনো বিষয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে শুভরাত্রি।